সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ। 2 বেসামরিক নিহত, আহত 11। এসডিএফকে সিরিয়ান সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 3। যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। 2 ফিলিস্তিনির প্রাণহানি, জেরুজালেমে বাড়িতে ভাঙচুর। $70 কোটি সহায়তা ইউরোপীয় ইউনিয়নের। মস্কো যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। রাশিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এবং মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের। নকশাতেও যুক্ত থাকবেন প্রেসিডেন্ট। সমুদ্রে আধিপত্য ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা। এতে অন্তত 13টি পরিবার ঘরছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে, ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের হাদ্রামাউত ও মাহরা প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। স্থানীয় সময় রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে এসটিসির শত শত সমর্থক সমাবেশে অংশ নেন। তাদের দাবি, তেল সমৃদ্ধ হাদ্রামাউত ও ওমান সীমান্তবর্তী মাহরা প্রদেশে তারা এখন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সংস্থাটি জানায়, ডিসেম্বরের শুরু থেকে ওই 2 প্রদেশে তাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সেখান থেকে সরে যাবে না। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই অগ্রগতি দীর্ঘদিন স্থবির থাকা প্রায় 1 দশকের গৃহযুদ্ধকে আবারও উস্কে দিতে পারে। ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়া পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। 2 দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে, দনবাস, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা এই ইস্যুগুলোই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এ সময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে।
একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। বৈঠকে পাল্টা হামলা ও ওডেসা সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয় উঠে আসে। এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এই বিশাল যুদ্ধজাহাজ তৈরির কথা জানান তিনি। এটি তার ঘোষিত গোল্ডেন ফ্লিট ভিশনের অংশ। তবে বাস্তবতা হচ্ছে, মাত্র 1 মাস আগেই বিলম্ব ও খরচ বেড়ে যাওয়ায় একটি ছোট যুদ্ধজাহাজ প্রকল্প বাতিল করা হয়। ফোর্ড ক্লাস বিমানবাহী রণতরী এবং কলম্বিয়া ক্লাস সাবমেরিন প্রকল্পেও একই ধরনের সমস্যার মুখে পড়ে মার্কিন নৌবাহিনী। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, নতুন যুদ্ধজাহাজের নকশায় তিনি নিজেও সরাসরি যুক্ত থাকবেন। বিশ্লেষকদের মতে, সমুদ্রের শক্তি দেখাতে যুক্তরাষ্ট্রকে আবারও শীর্ষে দেখাতে চান ট্রাম্প। এবার ট্রাম্পের বিশেষ দূতের বক্তব্যে গ্রিনল্যান্ড নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হয়েছেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন, তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ করার চেষ্টা করা। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারের মধ্যেই এই পদক্ষেপকে আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। এমনকি দ্বীপটির স্থানীয় নির্বাচনেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তার উপর। বেশ কয়েক মাস ম্লান থাকার পর আবারও নতুন করে দ্বীপটি নিয়ে বেড়েছে উত্তেজনা। তবে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের জন্য নয়, তবে তার নিযুক্ত নতুন বিশেষ দূতের এক বক্তব্যে দেখা দিয়েছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হলেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন, তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর চেষ্টা করা। তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে হবে। এটা সেখানকার বাসিন্দাদের জন্যও ভালো, মার্কিনদের জন্যও ভালো। এ বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে হবে। বিশেষ দূত নিয়োগ এই নীতি ক্ষুণ্ণ করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের মানুষ। দিন যত গড়াচ্ছে আর্কটিকের কৌশলগত গুরুত্ব ততই বাড়ছে। গলিত বরফ, নতুন নৌপথ ও মূল্যবান খনিজের প্রবেশদ্বার খুলছে। যুক্তরাষ্ট্র 1942 থেকে গ্রিনল্যান্ডে সেনা ও রেডিও ঘাঁটি বজায় রেখেছে। 2020 সালে রাজধানী নিউকে যুক্তরাষ্ট্রের কনসুলেটও পুনরায় উদ্বোধন করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি আলোচনার মধ্যে সোমবার নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুই দেশের উত্তেজনায় বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তবর্তী বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে 4টি বোমা ফেলেছে থাই বাহিনী। কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোমা বর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় 5,25,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাইল্যান্ড জানিয়েছে, তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4 লাখ। থাই প্রধানমন্ত্রীর দাবি, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তার ভাষ্য অনুযায়ী, কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দ করা তেল নিয়ে নতুন ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন,
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে যে তেল জব্দ করেছে তা বিক্রি করা হতে পারে অথবা নিজেদের কাছে রাখা হতে পারে। তিনি জানান, এই তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের রিজার্ভ পূরণেও ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তেলের পাশাপাশি জব্দ করা জাহাজগুলো যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণেই রাখবে। বাজেট সংকটে অচল হওয়ার মুখে ফ্রান্স সরকার। 2026 সালের বাজেট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশটির পার্লামেন্ট। দুই কক্ষের আইন প্রণেতাদের যৌথ কমিটি বাজেট বিল নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই নতুন বছরের শুরুতে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে সরকারি কর্মকাণ্ড চালু রাখতে পার্লামেন্টে একটি জরুরি আইন পাশ করাতে চাচ্ছে। দেশের মুখপাত্র জানান, এই বিশেষ আইন জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যয়, কর আদায় ও ঋণ কার্যক্রম চালু রাখবে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লোকোনোর উদ্যোগে আনা এই আইনটি স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত 16 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার দেশটির প্রধান দ্বীপ জাভায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, 34 জন যাত্রী নিয়ে বাসটির রাজধানী জাকার্তা থেকে যুগকার্তা যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে চলছিল বলে জানান যাত্রীরা। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে যাওয়ার পথে আরও 10 জনের মৃত্যু হয়। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকরের বার্ষিক রেকর্ড ভাঙল সৌদি আরব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে চলতি বছরে দেশটিতে অন্তত 347 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যেখানে 2024 সালে সৌদি আরবে মোট 345 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভের মতে, নজরদারি শুরুর পর এটি সৌদি আরবের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। মৃত্যুদণ্ডের বড় অংশই মাদক অপরাধ ও রাজনৈতিক মামলায় দেয়া হচ্ছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। সর্বশেষ কার্যকর হওয়া মৃত্যুদণ্ডে মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত 2 পাকিস্তানি নাগরিকের নাম যুক্ত হওয়ায় আন্তর্জাতিক মহলে সৌদি আরবের মৃত্যুদণ্ড নীতির বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়েছে। সুদানের দক্ষিণ দারফুরে একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, স্থানীয় সময় শনিবার মালহার শহরের আলহারা মার্কেটে ড্রোন হামলা চালানো হয়। এটি আরএসএফ এর নিয়ন্ত্রণাধীন একটি এলাকায়। হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় অবকাশ হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ভারতে বায়ু দূষণে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। সোমবার সকালে নয়াদিল্লির বায়ুমান রেকর্ড করা হয় 438, যা মারাত্মক বলে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে দূষণ মোকাবিলায় জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রাম বাস্তবায়ন করার কথা জানালেন দেশটির পরিবেশ মন্ত্রী। এই কর্মসূচির আওতায় শহরে ডিজেল চালিত পুরাতন ট্রাক প্রবেশ না করা, নির্মাণ কাজ স্থগিত সহ রয়েছে আনুষঙ্গিক নানা বিষয়। বায়ু দূষণের মধ্যেই নয়াদিল্লিতে চলছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্যাডেটদের অনুশীলন। ভারতের ভয়াবহ বায়ু দূষণ ধীরে ধীরে বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। স্থানীয় সময় সোমবারও ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে যায় রাজধানী শহরটি। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী এদিন নয়াদিল্লির বায়ুমান রেকর্ড করা হয় 438, যা মারাত্মক বলে বিবেচনা করা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছে শিশু, বয়স্ক ও শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা। তীব্র দূষণে জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে বলছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বসবাস করা খুবই কঠিন। আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও অনলাইনে শিক্ষাদান কার্যক্রম শুরু করেছে। এখানে কুয়াশার সঙ্গে দূষণের মাত্রাও অনেক বেড়েছে। শীতও। মোট কথায় দিল্লি সব দিক থেকেই সমস্যার মুখোমুখি। সরকারের এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এদিকে বায়ু দূষণ মোকাবিলায় সরকার জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রাম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। फ्यूल एक बड़ा विषय है।
ग्रीनिंग बड़ा विषय है। জ্বালানি সবুজায়ন এবং ধূলিকণা বড় সমস্যা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রামে নির্ধারিত মানের বিষয়ে দিল্লির সব কর্পোরেশনকে অবহিত করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে ফলাফল পেতেও একটু সময় লাগবে। दिल्ली की सारी कॉरपोरेशंस को कहा है এই বিধিনিষেধের মধ্যে রয়েছে শহরে ডিজেল চালিত পুরাতন ট্রাক প্রবেশ না করা, নির্মাণ কাজ স্থগিত ও হাইব্রিড শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ও। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপ। উত্তর ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ডাউনটাউন রেডিং ও আশপাশের এলাকায় টানা বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। একই দিনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের লারোক এলাকায় ভারী বৃষ্টিতে হেরো নদীর পানি উপচে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদীর তীব্র স্রোত দেখা যায়। ফ্রান্সের আভেরো, হেরো, লেজোর, তার্ন ও ভার মোট 5টি স্থানে বন্যা ও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বলে মানুষকে সতর্ক থাকতে বলা হয়। গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীর বেশিরভাগই বাংলাদেশি। শুক্রবার দেশের গাভদস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে 539 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, মিশরীয়, ইরিত্রীয়, সোমালি, সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, মানব পাচারকারীদের সহায়তায় লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত 36 ঘন্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে তারা গ্রিসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের কাছে মেক্সিকোর একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে গ্যালভস্টনের কাছে পৌঁছানোর সময় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। মেক্সিকোর নৌবাহিনী জানায়, মেডিকেল মিশনে নিয়োজিত বিমানটিতে মোট 8 জন আরোহী ছিলেন। শিশু দগ্ধ রোগীদের সহায়তাকারী মিশু অ্যান্ড মৌ ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ে এ ফ্লাইট পরিচালিত হচ্ছিল। স্কোলস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আশপাশের জলসীমায় উদ্ধার অভিযান চালাচ্ছে অনুসন্ধান ও ডুবুরি দল। ঘন কুয়াশার মধ্যেই নিখোঁজদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বর্ণমূল্যের নতুন রেকর্ড হলো বিশ্ববাজারে। প্রতি আউন্সের দাম ঠেকেছে $4,420, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আর প্রতি আউন্স $69 বেশিতে লেনদেন হয়ে দামের রেকর্ড গড়েছে রূপাও। বিশ্ববাজারে বরাবরই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ। প্রথমবারের মতো সোমবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের লেনদেন হয়েছে $4,420। বিশ্লেষকরা বলছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ আরও কমার আশায় বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। প্রতি আউন্স $2,600 দাম নিয়ে স্বর্ণের এবছর শুরু হলেও ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক নীতি ও মার্কিন ব্যাংকগুলোর সুদ হার কমানোর সম্ভাবনা উস্কে দিয়েছে স্বর্ণের বাজার। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা যেমন ঝুঁকছেন মূল্যবান এই ধাতুর দিকে, তেমনি রিজার্ভ বাড়াতে বিভিন্ন দেশ স্বর্ণকেই করেছে সম্পদ। তাই এবছর 68% বেশি বেড়েছে দাম, যা 2079 সালের পর সর্বোচ্চ। দাম বেড়েছে রূপারও। চলতি বছর বেড়েছে 138% পর্যন্ত। 22 ডিসেম্বর প্রতি আউন্স $59.44 হয়ে দামের নতুন রেকর্ড গড়েছে ধাতুটি। অন্তরা সেন, সময় সংবাদ। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করা হয়েছে। উত্তর ইতালির 8টি প্রদেশ থেকে প্রায় 1.5 লাখ প্রবাসী, পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। কনসাল জেনারেল রফিকুল আলম বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অবৈধ অভিবাসন ত্যাগ করে বৈধ পথে অভিবাসন সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়িক অতিথিরাও উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভোটে সম্পৃক্ত করতে কুয়েতে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচার ও জনসংযোগমূলক সভা। সভায় লক্ষ্মীপুর জেলার বিপুল সংখ্যক কুয়েত প্রবাসী অংশ নেন। বক্তারা বলেন, বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে ভোটের আমেজ বাড়ানোর পাশাপাশি নির্বাচনী অংশগ্রহণও জোরদার করছে। রাশিয়ার মস্কোতে গাড়ি বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে গাড়িতে লুকিয়ে রাখা বোমা থেকে
বিস্ফোরণ ঘটে। টেলিগ্রাম এক পোস্টে তদন্তকারী কমিটি জানায়, লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভারোভ বিস্ফোরণজনিত আঘাতে মারা যান। তবে বিস্ফোরণের উদ্দেশ্য এখনও অজানা। কর্তৃপক্ষের ধারণা এতে ইউক্রেনীয় বাহিনীর হাত থাকতে পারে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। প্রশ্নোত্তর পর্বে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন এক সাংবাদিক। এ নিয়ে রসিকতায় মাতলেন প্রেসিডেন্ট পুতিন। এক পর্যায়ে পুতিন প্রেম করেছেন কিনা এমন প্রশ্নের সম্মতি দেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। রাজনীতি, যুদ্ধ আর অর্থনৈতিক চাপ সবকিছুর মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে এবার জায়গা করে নিল এক টুকরো প্রেম। মস্কোর গোস্তিনি দৌড়ে আয়োজিত 4.5 ঘন্টার দীর্ঘ এই সংবাদ সম্মেলনে যেমন ছিল ইউক্রেন যুদ্ধ, পেনশন ও অবকাঠামো নিয়ে কঠিন প্রশ্ন, তেমনি ছিল নানা হাস্যরসের মুহূর্ত। সেই মুহূর্তের কেন্দ্রে ছিল ইয়েকাতেরিনবার্গের চ্যানেল 4-এর তরুণ সাংবাদিক কিরিল বাজানোভ। লাল বোটাই পরে উঠে দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্টের দিকে প্রশ্ন নয় তুলে ধরেন বিয়ের প্রস্তাবের একটি সাইন। প্রস্তাবটি অবশ্য পুতিনের জন্য নয়, বরং তার বান্ধবী ওলগার উদ্দেশ্যে। পুতিনও এই খুশির মুহূর্তে সাংবাদিককে বলেন রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য পুরো প্রস্তুত কিনা। পুতিনের এই মন্তব্যে হাসির রোল পড়ে যায় হলে। তবে বাজানোভও সুযোগ ছাড়েননি। মজার ছলে প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান বিয়েতে। সাংবাদিকের প্রস্তাবে তার বান্ধবী ওলগা হ্যাঁ বলার পর পুতিন রসিকতা করে বলেন বিয়ের জন্য টাকা তোলার ব্যবস্থাও করা যেতে পারে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুতিনকে প্রশ্ন করা হয় তিনি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কিনা। জবাবে পুতিন সম্মতি জানান। এরপরই তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি প্রেম করছেন। উত্তরে হ্যাঁ বলেন রুশ প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত এই স্বীকারোক্তিতে মুহূর্তে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। এই সংবাদ সম্মেলনে আরো ছিল নানা ব্যতিক্রমী দৃশ্য। কেউ লাইসেন্স প্লেট নম্বর জানতে চেয়েছেন, কেউ আবার ইউএফও নিয়েও কৌতূহল দেখিয়েছেন। শেষ দিকে এক 13 বছর বয়সী ছেলে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। পুতিনের উত্তর ছিল সহজ ও ব্যক্তিগত। তিনি সংক্ষেপ করে বলেন মাকে ভালোবাসো। কঠোর রাজনীতির মঞ্চেও এবার পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ছড়িয়ে পড়ে মানবিকতা আর প্রেমের গল্প, যা হয়তো স্মরণীয় হয়ে থাকবে রাশিয়ানদের কাছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপির ছোট শহর ম্যাককম্বে এক রেস্তোরাঁ, যেখানে অপরিচিতরা এক টেবিলে বসে খাবার গ্রহণ করেন, যেখানে গোল টেবিলে খাবার ভাগাভাগি করতে করতে তৈরি হয় নতুন সম্পর্ক। খাবারের মাঝেই ভাঙে দূরত্ব, বদলায় মানুষে মানুষে যোগাযোগের ধরন। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ম্যাককম শহরের দ্য ডিনার বেল রেস্তোরাঁয় ঢুকলে চোখে পড়ে ব্যতিক্রমের দৃশ্য। এখানে মাত্র 4টি বড় গোল টেবিল রয়েছে, প্রতিটিতে একসঙ্গে বসতে পারেন 15 জন। টেবিলের মাঝখানে সাজানো রয়েছে নানা ধরনের খাবার। টেবিল ঘুরে খাবার এগোয় আর সেই সঙ্গে হয় কথাবার্তা। কে কার পাশে বসবেন তা আগে থেকে নির্ধারিত নয়, পুরোটাই কাকতালীয়। এমন ভিন্নধর্মী ধারণার শিকড় শত বছরের পুরনো, বলেন রেস্তোরাঁ মালিক। জানান রেল লাইন ধরে গড়ে ওঠা বোর্ডিং হাউসগুলোতে রেলকর্মীরা একসঙ্গে বসে খেতেন, ঘুরন্ত টেবিল থেকে প্রয়োজন মতো খাবার নিতেন, গল্প করতেন, সম্পর্ক করতেন। সেই পুরনো ঐতিহ্যই আধুনিক রূপে ফিরিয়ে এনেছেন তিনি। খাবারকে কেন্দ্র করে মানুষে মানুষে দূরত্ব ভাঙার এটি এক ব্যতিক্রমী উদ্যোগ বলে তার মত। রেস্তোরাঁয় কখন কার পাশে কে বসবে তা আগে থেকে জানা যায় না বলে কেউ কেউ খেতে খেতেই আবিষ্কার করেন প্রতিবেশী বা আত্মীয়। চিকিৎসক, আইনজীবী, শিক্ষক সব ধরনের মানুষ এখানে একসঙ্গে খাবার খান বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বর্ণিল সাজসজ্জা আর নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। যুদ্ধবিগ্রহ, দুর্যোগ, অর্থনৈতিক মন্দা সবকিছু ছাপিয়ে চলছে আনন্দ উৎসব। নববর্ষ বড়দিন কেন্দ্র করে তাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সেজেছে উৎসবের আলোয়। চারদিকে বিরাজ করছে সাজ সাজ রব। স্পেনেও চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বার্ষিক ক্রিসমাস লটারির ফলাফল জানতে মাদ্রিদের রয়্যাল থিয়েটারে ভিড় করছেন বাসিন্দারা। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও রাশিয়ায় থেমে নেই বড়দিনের আনুষ্ঠানিকতা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এর মধ্যেই বড়দিনের নানা আয়োজন শুরু হয়ে গেছে, যার মধ্যে জায়গা করে নিয়েছে চকচকে মুকুট ও 2 মাথাওয়ালা ঈগলের প্রতিকৃতির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী অলংকার। দর্শনার্থীদের অনেকেই বলছেন রাজধানীর চেয়েও আধুনিকভাবে সাজানো হয়েছে পিটার্সবার্গকে। সন্ধ্যার পর আলোকিত এই শহরে বড়দিনের আমেজ উপভোগ করতে বের হন বাসিন্দারা। স্পেনেও
বড়দিন ঘিরে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বার্ষিক ক্রিসমাস লটারিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে রাজধানী মাদ্রিদে ছুটছেন বাসিন্দারা। 1812 সাল থেকে শুরু হওয়া এই ড্র স্পেনের অন্যতম প্রাচীন ঐতিহ্য। এল গোর্দো বা দ্য ফ্যাট ওয়ান নামে পরিচিত এই লটারির সর্বোচ্চ পুরস্কার 4 লাখ ইউরো, সর্বনিম্ন পুরস্কারও 1000 ইউরো। বড়দিনের ছুটি কাজে লাগিয়ে অনেকেই ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ফল ঘোষণার। আমি খুবই আনন্দিত, দেখি কিছু জিততে পারি কিনা। আমি কখনো লটারিতে কিছু জিতিনি, আর এখানকার পরিবেশও সুন্দর। সাধারণ মানুষের সঙ্গে দেখা করার সুযোগও পাচ্ছি। ড্রয়ের আগে মাসের পর মাস পরিবার, সহকর্মী ও বন্ধুরা মিলে টাকা তুলে টিকিট কেনেন। 20 ইউরোর একটি টিকিট কিনে ভাগ্যের পরীক্ষায় নাম লেখান। একই নম্বর একাধিকবার বিক্রি হওয়ায় একসঙ্গে বহু বিজয়ী তৈরি হয়, যা লটারিটিকে আরো জনপ্রিয় করে তুলেছে। তবে হার জিতের চেয়েও বড় হয়ে দাঁড়ায় বড়দিনের আনন্দ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, 2 বেসামরিক নিহত, আহত 11। এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 3। যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন, 2 ফিলিস্তিনির প্রাণহানি, জেরুজালেমে বাড়িতে ভাঙচুর। এবং ইউক্রেনকে $270 কোটি সহায়তা ইউরোপীয় ইউনিয়নের। মস্কো যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। রাশিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এ ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।